গত ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে পাশ্চাত্য দর্শনের জনক থেলিস, অর্থাৎ থেলিসকে কেন পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় এ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমাদের এই অধ্যায়ের নাম, অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই অধ্যায়টির নাম হলো গ্রিক দর্শনের মৌলিক ধারণা, অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ গ্রিক ফিলোসফি। এই অধ্যায়ের আলোচনায় আমরা গ্রিক দর্শনের একটা যে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, ওই ধারণাগুলো অর্থাৎ এই মৌলিক ধারণা সম্পর্কে আমরা যে ছোট ছোট প্রশ্ন, অর্থাৎ এক কথায় যে প্রশ্নগুলো আসে, এই রকম প্রশ্নের কিছু আলোচনা করব এবং প্রশ্নের পাশাপাশি আমরা উত্তরগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্ন যে কখন পাশ্চাত্য দর্শনের সূচনা হয়েছিল, এর উত্তরে আমরা বলতে পারি যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে পাশ্চাত্য দর্শনের উদ্ভব হয়েছিল। আর যদি বলা হয় যে কোথায় পাশ্চাত্য দর্শনের উদ্ভব ঘটেছিল, তাহলে এশিয়া মাইনরের মাইলেটাস নামক নগরে। আর গ্রিক দর্শনের জন্ম কোন দেশে, এটা যদি তোমাদের প্রশ্ন করা হয় যে গ্রিক দর্শনের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিক দেশে, অর্থাৎ দর্শনের জন্ম প্রাচীন গ্রিস দেশে। গ্রিক দর্শন মানে দর্শন কি? দর্শন হলো জগৎ জীবনের মৌলিক সমস্যা সমাধানের যৌক্তিক ও বৌদ্ধিক প্রচেষ্টা। তাহলে এখন যদি পাল্টা প্রশ্ন করা হয় যে গ্রিক দর্শন কি, গ্রিক দর্শন হলো জগৎ জীবনের মৌলিক সমস্যা সমাধানের জন্য গ্রিক দার্শনিকদের যে যৌক্তিক ও বৌদ্ধিক প্রচেষ্টা, সেটাই হলো গ্রিক দর্শন। এখন যদি তোমাদের আমরা প্রশ্ন করি যে কখন কোথায় গ্রিক দর্শনের উৎপত্তি ঘটেছিল, তাহলে এর উত্তরে আমরা বলবো যে গ্রিক দর্শনের উৎপত্তি ঘটেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে গ্রিসের আয়োনীয় দ্বীপের মাইলোটাস নামক নগরে। অর্থাৎ গ্রিক দর্শনের উৎপত্তি ঘটেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রিসের আয়োনীয় দ্বীপের মাইলেটস নামক নগরে। এখন আরেকটি প্রশ্ন তোমাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে গ্রিক দর্শনের সূত্রপাত হয়েছিল কার মাধ্যমে, বা গ্রিক দর্শনের সূচনা কার মাধ্যমে হয়েছিল, এর উত্তরে আমরা জানি যে গ্রিক দর্শনের সূচনা হয়েছিল মাইলেশীয় দার্শনিক থেলিসের মাধ্যমে। গ্রিক দর্শনের প্রধান বৈশিষ্ট্য কী, এটা যদি আমরা বলি যে গ্রিক দর্শনের প্রধান বৈশিষ্ট্য কী, সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটি ক্লাস গ্রিক দর্শন তথা প্রাচীন গ্রিক দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। তো গ্রিক দর্শনের একটি প্রধান বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো জড়বাদী চিন্তার বিকাশ, অর্থাৎ এখানে এই চিন্তাবিদগণ সকলেই জড়কে জগতের মূল বা আদি উপাদান বলে অভিহিত করেছেন। এখন দর্শন তথা পাশ্চাত্য দর্শন তথা গ্রিক দর্শন বা আয়োনীয় দর্শনের জনককে, এই সবগুলো প্রশ্নের উত্তর হলো থেলিস। অর্থাৎ পাশ্চাত্য দর্শনের জনককে এটা যদি বলা হয় যে পাশ্চাত্য দর্শনের জনক থেলিস, যদি শুধু বলা হয় যে আয়োনীয় দর্শনের জনককে, আয়োনীয় দর্শনের জনকও থেলিস, তারপরে এক কথায় যদি বলা হয় দর্শনের জনককে, এই দর্শনের জনকও থেলিস, গ্রিক দর্শনের জনককে, গ্রিক দর্শনের জনকও থেলিস। গ্রিক দর্শনে আমরা কয়টি যুগের উল্লেখ করেছিলাম, অর্থাৎ গ্রিক দর্শনের কয়টি উপযুগ রয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনায় আমরা দেখেছি যে গ্রিক দর্শনের 3টি উপযুগ রয়েছে। এর প্রথমটি হলো আদি যুগ বা প্রাক সক্রেটিস পিরিয়ড অফ অ্যানসিয়েন্ট ফিলোসফি, মিডল পিরিয়ড অফ অ্যানসিয়েন্ট ফিলোসফি এবং থার্ড পিরিয়ড বা পোস্ট অ্যারিস্টটলিয়ান পিরিয়ড অফ অ্যানসিয়েন্ট ফিলোসফি। এখন গ্রিক দর্শনের স্বর্ণযুগ বা গোল্ডেন পিরিয়ড অফ অ্যানসিয়েন্ট ফিলোসফি কোন যুগকে বলা হয়? এর উত্তরে আমরা জেনেছি যে গ্রিক দর্শনের যে 4টি বা 3টি পিরিয়ড রয়েছে, এর মধ্যে সেকেন্ড পিরিয়ড অর্থাৎ সক্রেটিস থেকে শুরু করে অ্যারিস্টটলিয়ান পিরিয়ডকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ অ্যানসিয়েন্ট ফিলোসফি। এই যুগের বিখ্যাত দার্শনিকগণ হলেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। আদি যুগ বা প্রাক সক্রেটিস পিরিয়ড অফ অ্যানসিয়েন্ট ফিলোসফির বিস্তৃতিকাল কত
কত? এটার বিস্তৃতিকাল হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে 430 অব্দ পর্যন্ত। গ্রিক দর্শনের প্রাচীন যুগের বিস্তৃতিকাল কত? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাও জেনেছি যে গ্রিক দর্শন তথা পাশ্চাত্য দর্শনের প্রাচীন যুগের বিস্তৃতিকাল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে 529 অব্দ পর্যন্ত। অর্থাৎ জগতের মূল উপাদান কী এবং কিভাবে ইন্দ্রিয় জগৎ থেকে পরিদৃশ্যমান জগতের উৎপত্তি ঘটে, এই দুটি প্রশ্নকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রিক দর্শনের উদ্ভব ঘটেছিল এবং এটা চলেছিল রোমান সম্রাট জাস্টিনিয়াস কর্তৃক 529 অব্দে গ্রিক স্কুলগুলো, দার্শনিক স্কুলগুলো ভেঙে দেওয়ার পূর্ব পর্যন্ত। অর্থাৎ তাহলে আমরা দেখলাম গ্রিক দর্শনের প্রাচীন যুগের বিস্তৃতিকাল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে 529 অব্দ পর্যন্ত। গ্রিক দর্শনের উৎস, দুটি উৎসের নাম বলো। এর উত্তরে আমরা বলবো, আমরা জানি যে গ্রিক যে দার্শনিক থেলিস, অ্যানাস্কিমেনিস, অ্যানাস্কিমেন্ডার, এদের কোনো লিখিত গ্রন্থ আমরা কিন্তু পাইনি। তাহলে আমরা গ্রিক দর্শনের উৎস হিসাবে কি বিষয়ের উপর নির্ভরশীল? এর উত্তরে আমরা বলতে পারি যে গ্রিক দার্শনিকদের উক্তি, আর দ্বিতীয় উৎস হলো বিভিন্ন গ্রন্থাগারে রচিত দার্শনিকের জীবনী। অর্থাৎ গ্রিক দর্শনের দুটি উৎস হিসাবে বলতে পারি যে বিভিন্ন দার্শনিকগণ গ্রিক দর্শন সম্পর্কে যে উক্তিগুলো করেছেন, এটি গ্রিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং বিভিন্ন দার্শনিকদের রচিত গ্রন্থাবলী। কোন প্রশ্নের আলোচনাকে কেন্দ্র করে গ্রিক দর্শনের সূচনা হয়েছিল? তোমরা কি এটা বলতে পারবা? হ্যাঁ, আমি এটা তোমাদের বলেছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল বা আদিসত্তা কি, এই প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু গ্রিক দর্শন তথা দর্শনের সূচনা হয়েছিল। তো এখন প্রশ্ন হলো যে আমরা জেনেছি গ্রিক দর্শনের 3টি বিভাগ রয়েছে। তা প্রাক সক্রেটিস পিরিয়ডের 3জন দার্শনিকের নাম যদি তোমাদের আমরা জিজ্ঞাসা করি, এর উত্তরে তোমরা কি বলবা? এর উত্তর হলো ওই যে আয়োনীয় দার্শনিকগণ কিন্তু প্রাক সক্রেটিস পিরিয়ডের দার্শনিক। তাহলে থেলিস, অ্যানাস্কিমেনিস ও অ্যানাস্কিমেন্ডার হলেন প্রাক সক্রেটিস পিরিয়ডের দার্শনিক। প্রাচীন দর্শনের ভিত্তি কী, অর্থাৎ প্রাচীন গ্রিক দর্শনের ভিত্তি কী, এ প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি প্রাচীন গ্রিক দর্শনের ভিত্তি হলো জড়বাদ বা জড়। কেননা তারা জড়কে জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল বা আদি সত্তা হিসাবে অভিহিত করেছেন। আর গ্রিক দর্শনের উৎপত্তি হয়েছিল কিভাবে? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল বা আদি সত্তা কি, এই ব্যাখ্যা থেকে, এই জিজ্ঞাসা থেকে গ্রিক দর্শনের সূত্রপাত হয়েছিল। তো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে গ্রিক দর্শনে জড়বাদকে কেন্দ্র করে, অর্থাৎ জড় কেন্দ্রিক প্রশ্নকে কেন্দ্র করেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল উপাদান জড়, এই প্রশ্নকে কেন্দ্র করেই গ্রিক দর্শনের সূচনা হয়েছিল। এখন প্রশ্ন যে জড়বাদ কী? যে মতবাদ অনুসারে জড় জগতের আদি উপাদান বা মূল সত্তা, জড় থেকে মন, প্রাণ এবং জীব জগতের উৎপত্তি লাভ করেছে, তাকে জড়বাদ বলে। তো জড়বাদের জনককে আমরা জেনেছি, জড়বাদের জনক হলো থেলিস, যাকে দর্শনেরও জনক বলা হয়, কারণ তিনি জগতের মূল বা আদি উপাদান সৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল সত্তা হিসেবে জড় অর্থাৎ পানিকেই তিনি অভিহিত করেছেন।